সোহম এবছর উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে। মানে তোমার কি মনে হয় ক্লাস 12 এ র্যাঙ্ক করার জন্য ক্লাস 11টা কতটা জরুরি? না 12-এর পড়াশোনা করার জন্য তো আর পড়াশোনাটাকে কখনো খুব সিরিয়াসলি দেখেছিস? হ্যাঁ, পরীক্ষার কয়েকদিন আগে থেকে পরীক্ষা করে দিলে পড়াশোনাটা ভয় না ভালোবাসা? মাঝে মাঝে। র্যাপিড ফায়ার চলছে একটা এখন। ও আচ্ছা। যে বন্ধুত্বকে কিভাবে দেখা উচিত, তোর কাছে বন্ধুত্বের সংজ্ঞা কি? আমার কাছে সত্যি বলতে যেখানে বন্ধুরা আছে সেটাই আমার কাছে সব থেকে মানে বাড়ি। লাইফে বন্ধুর অবদান হ্যাঁ। অনস্বীকার্য। আমরা একটা র্যাঙ্কার পেলাম যার ক্ষেত্রে প্রশ্ন বিচিত্রার অবদান কিন্তু অনস্বীকার্য নয়। তো কেমিস্ট্রি অর্গানিক না ইনঅর্গানিক না ফিজিক্যাল? না, সব থেকে মিষ্টি তো এই ইনঅর্গ্যানিকই, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আর আর কোথায় কোথায় মন খারাপ হতো? আর রেজাল্ট বেরোলে যখন বন্ধুর আমার ভালো রেজাল্ট হয়ে যাবে তখন না তখন ভালো, অবশ্যই খুব ভালো। কিন্তু যখন দেখছি যে আমার কিছুই হলো না কিন্তু বন্ধুর হয়ে গেল, আমি दोस्त फेल हो जाए तो दुख होता है, लेकिन दोस्त फर्स्ट आ जाए तो ज्यादा दुख होता है। একদম সোজা সাপটা ভাবে ভাবতে হবে, নয় হবে না হলে হবে না, আর কিছু এদিক ওদিক বেশি যাওয়ার তো কোনো দরকার সোহম নেই। একদম ক্যাজুয়াল, যে যা হবে দেখা যাবে। একদম। আর ও এটাই বলতে চাইলো যে র্যাঙ্কের চিন্তা না করলেই র্যাঙ্ক তাই। হবে। র্যাঙ্কের চিন্তা আজ সন্ধ্যায় আমরা বসে আছি বরানগরে সোহম বেজের বাড়িতে। সোহম এবছর উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে। ওর প্রাপ্ত নম্বর 488। সায়েন্স নিয়েই পড়াশুনো করেছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমরা ওর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে চলেছি। আমাদের সাথে আছে তোমাদের প্রিয় বর্ণালী ম্যাম, তো আর সোহম তো আছেই। সোহম তো আজকে আমাদের স্পেশাল গেস্ট। তো আমরা কথা বলবো এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেগুলো তোমাদের জীবনের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সবসময় কি হয় যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা র্যাঙ্কার হয় তারা তাদের সফলতার গল্পগুলোই শোনায় এবং সেগুলোই অ্যাকচুয়ালি শোনানো হয় মিডিয়া বা বিভিন্ন জায়গায়। কিন্তু আজকে আমরা একটা অন্য রকমের গল্প তোমাদের সামনে রাখতে চলেছি। এই গল্পটা সোহমের লড়াই থেকে তোমাদের শেখার গল্প। অর্থাৎ সোহম যে লড়াইটা লড়েছে, ওর যে এক্সপেরিয়েন্সটা বা অভিজ্ঞতাটা হয়েছে, সেটার ভিত্তিতে এক্স্যাক্টলি তোমরা কিভাবে শিখতে পারো, তোমাদের যে পড়াশুনো সেটাতে কিভাবে কাজে লাগতে পারে, এবং আক্ষরিক অর্থে কিভাবে সোহমের মতো তোমরাও আসলে ভবিষ্যতে সোহম হয়ে উঠতে পারো বা খুব ভালো রেজাল্ট করে নিজের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো, সমাজের মুখ উজ্জ্বল করতে পারো, নিজেদের কেরিয়ারকে উজ্জ্বল করতে পারো, সেই বিষয়ে আমরা কথা বলতে চলেছি। তো ম্যাম আমরা শুরু করি নাকি? একেবারেই। সোহম, সর্বপ্রথম তোকে যেটা বলার যে এই নম্বরটা পেয়ে উচ্চ মাধ্যমিকে নবম স্থান, এটা কি এক্সপেক্টেড ছিল নাকি আনএক্সপেক্টেড? ফিলিংসটা কেমন বল। সত্যি বলতে মানে আশা করেছিলাম ভালো নম্বর আসবে, আচ্ছা, কিন্তু র্যাঙ্ক হবে এটা এতটাও এতটা আশা করিনি মোটেই। কিন্তু ভালো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে মানে র্যাঙ্ক করে। র্যাঙ্ক করার পর কেমন অনুভূতি হলো? র্যাঙ্ক করার পর অনুভূতি বলতে ভালো তো অবশ্যই লেগেছে। তার উপর আসলে মানে আমার আর কি জবের রেজাল্ট বেরিয়েছিল, তার কিছুদিন পরেই আর কি যেহেতু যেই জয়েন্ট অ্যাডভান্স ছিল, তো তাই মানে আমি আর কি ভেবেছিলাম যে ঠিক আছে রেজাল্ট বেরোবে, তাই আমার র্যাঙ্ক নিয়ে তেমন কোনো আশা ছিল না। মানে আমি ভেবেছিলাম রেজাল্ট বেরোবে, ঠিক আছে আমি যখন পোর্টালে দেবে আমি দেখে নেবো। আচ্ছা, তো দিয়ে হঠাৎ করে আর কি আমার এক রিলেটিভ ফোন করে আর কি বলে যে মানে তুই টিভি দেখিস? না আমি দেখিনি। তো আমাকে ফোন করে বলছে যে র্যাঙ্ক হয়ে গেছে, মানে আমাকে না আমার মাকে ফোন করে বলেছে। তো আমার মা বললো যে হয়ে গেছে, দিয়ে তারপরে দিয়ে খোঁজাখুঁজি করে হ্যাঁ দিয়ে তখন আমি জানতে পেরেছি যে না সত্যি সত্যি আমি র্যাঙ্ক করেছি। সত্যি সত্যি র্যাঙ্ক করার পর কেমন ফিলিংস হলো? তো ভালো লেগেছে। দিয়ে সব জায়গা থেকে ফোন আসছে, তা আমাদের স্কুলের হেডমাস্টার মহারা ডাকলো, গেলাম, ভালো লাগলো বেশ। আচ্ছা ম্যাম বলুন ওর ভালো লাগার পর পরের পর্ব। মানে এটাই জিজ্ঞেস করবো যে তোমার পড়াশোনার রুটিনটা কেমন ছিল? মানে র্যাঙ্ক করতে হবে এরকম তো ভাবনি, জাস্ট একটা ভালো রেজাল্ট করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। এবার সেটার জন্য কেমন রুটিন মেনটেন করতে? সেটার জন্য মানে এই মাধ্যমিকের যেহেতু কয়েকদিন আগে থেকে আমরা তো হোস্টেলে চলে গেছিলাম, তো ওখানে সারাদিন মোটামুটি মানে চেষ্টা করতাম যে দিনে মোটামুটি 8 ঘন্টা আর কি পড়াশোনা করার। তো মানে আর বিশেষ করে ওই
যেগুলো মডেল কোশ্চেন পেপার দিয়েছিল, যেহেতু আমাদের সেমিস্টার ওয়াইজ এই প্রথম বছর হচ্ছে, তো যেহেতু মডেল কোশ্চেন পেপারগুলো যেহেতু সরকার থেকে দিয়েছিল, ওগুলোই ভালো করে পুরোটা আর কি সলভ করার চেষ্টা করেছিল। সোহমের কি রামকৃষ্ণ মিশনে যাওয়া মাধ্যমিকের পরে? না না, 5 থেকে। 5 থেকে? হ্যাঁ। আচ্ছা, তো ম্যাম যেটা বলছিলেন যে তুই একেবারে একটা নির্দিষ্ট টাইম পড়াশুনো করতিস, 8 ঘন্টা বললি নাকি? না, চেষ্টা করতাম, এবার কোনো সময় হতো নাও হতো। তোর কি মনে হয় যে পড়াশুনো করার ক্ষেত্রে এই টাইম টেবিলটা মেনটেন করা, একটা নির্দিষ্ট সময় 7 ঘন্টা 8 ঘন্টা, এটা কতটা গুরুত্বপূর্ণ? না, চেষ্টা করা তো সবসময় উচিত, মানে সবসময় যে 8 ঘন্টা পড়বো বললেই যে রোজ পড়া যায় ওরকম তো হয় না। তো ওরকম আর কি, মানে একটা টার্গেট নিয়ে বসা উচিত যে আজকে 8 ঘন্টা বা 9 ঘন্টা পড়বো আমি, তো আর এই পড়বো, তো এইগুলো শেষ করবো। তো এবার হলে ভালো, খুবই ভালো, না হলে আবার মানে ওটা শেষ করতে হবে আর কি, না হলে আবার পরের দিন আর কি ওই জিনিসটা শেষ করে আবার পরের পড়াটা শুরু করা আর কি। ক্লাস 11-এর শুরু থেকে তুই কি খুব সিরিয়াসলি পড়াশোনা করেছিস, না 11টা ফাঁকি মেরেছিস? না, খুব সিরিয়াসলি তো আমি করিনি, কারণ না আসলে 11-এর শুরুর দিকে মানে আসলে মানে বিশেষ করে সায়েন্সের যে চ্যাপ্টারগুলো, মানে ফিজিক্স কেমিস্ট্রিতে আর কি ওই 10 থেকে 11-এর যে জাম্পটা, ওটা বুঝতেই আর কি আমার মোটামুটি পুজো অবধি চলে গেছে। ওই আর কি মানে 11-এর যে কোশ্চেনের যে সব টপিকগুলো বা কোশ্চেনের যে প্যাটার্নগুলো, এইভাবে ভাবতে হয়, কনসেপ্টগুলো, ওগুলো মোটামুটি ধীরে ধীরে বুঝতেই মোটামুটি আমার অনেকটা সময় চলে গেছে। মাধ্যমিকে কেমন রেজাল্ট ছিল তোমার? মাধ্যমিকে মোটামুটি ঠিকঠাকই ছিল, 660 ছিল 700। আচ্ছা, তো সেখান থেকে এইচএস এর র্যাঙ্ক, তাহলে তো এই জায়গাটায় অনেকটাই চেঞ্জ এসছে নিশ্চয়ই পড়াশোনার রুটিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ক্লাস 11টা কেমনভাবে পড়েছো? ক্লাস 11টা আমি মানে তোমার কি মনে হয় ক্লাস 12-এ র্যাঙ্ক করার জন্য ক্লাস 11টা কতটা জরুরি? না, 12-এর পড়াশোনা করার জন্য তো 11-এর তো প্রত্যেকটা চ্যাপ্টারই অনেকটাই ইম্পর্টেন্ট, সবকটাই মোটামুটি করতে হয়, কিন্তু 12টা মানে আমি 11-এর থেকে 12টা আরো বেশি ভালো করে পড়েছি আর কি। মানে 11-এর যে জায়গাগুলো, বেসিক জায়গাগুলো তুই বলছিস সেগুলো কমপ্লিটই ছিল, হ্যাঁ সেগুলো এবার ঠিকঠাক। তার উপরে হ্যাঁ, দাঁড়িয়ে 12টা খুব ভালো করে প্রেসার দিয়ে পড়েছিস। হ্যাঁ। 12-এর ক্ষেত্রে এই যে সেমিস্টার সিস্টেম তোরা তো দিলি, কেমন কি ফিল হলো, মানে কেমন মনে হচ্ছে? সেমিস্টার সিস্টেম আমি বলবো আমার মতো যারা আর কি কম্পিটিটিভ পরীক্ষার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য মানে খুবই সুবিধা আর কি, কারণ কি ওই থার্ড সেমিস্টারে যেহেতু এমসিকিউ হয়, তো ওটাতে মানে কম্পিটিটিভ পরীক্ষার আর কি এটা প্রিয়াংশু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললো যে এমসিকিউটা থার্ড সেমিস্টারে না হয় যদি ফোর্থ সেমিস্টারে হতো, হ্যাঁ। আর থার্ড সেমিস্টারটা ডেসক্রিপটিভ হতো, তাহলে বোধহয় আরো ভালো হতো, কারণ কম্পিটিটিভ এক্সামে আরো হেল্প হতো। তুই কি এটা সমর্থন করছিস তোর বন্ধুর কথাকে? হ্যাঁ, এটা কেন কি ওই পরীক্ষার আগেই তো আমরা সব জেই মেন্স এর ফার্স্ট শিফটটা দিয়ে আসি, তো সেশন 1টা যেহেতু কমপ্লিট করে আসি, আর আমাদের বেলায় সময়টা অবশ্য অনেকটাই কম ছিল, তো এবার এই সময় যদি এমসিকিউ হতো তাহলে তো অনেকটাই সুবিধা হতো। তোর এই যে এই পড়াশোনার ক্ষেত্রে একটা তো কনসিস্টেন্সি মেনটেন করে, সবাই বলছিল যারা রামকৃষ্ণ মিশনে বিশেষত নরেন্দ্রপুরে ছিল, যে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা এবং রুটিনের মধ্যে থাকা এটাই সফলতার কারণ। এবং তোদেরকে ফোন ইউজ করতে দিত না, কিন্তু ল্যাবরেটরিতে তোদের ইন্টারনেট অ্যাক্সেস ছিল, তো সেখানে গিয়ে তোরা অনলাইন এডুকেশন বা অনলাইন পড়াশোনার ও করতিস। তো সেক্ষেত্রে তো 2 ধরনের পড়াশোনাই তুই করেছিস, অনলাইনেও করেছিস, পাশাপাশি অফলাইনটাই মেনলি করেছিস। হ্যাঁ, তো অনলাইন অফলাইনের ক্ষেত্রে কোনটা মনে হয়েছে যে বেশি এফেক্টিভ? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমার তো মনে হয়েছে যে আমার তো অনলাইনটাই আমি মোটামুটি বেশিরভাগটা করেছি, মানে 12-এর গোটাটাই মোটামুটি অনলাইন। হ্যাঁ, মিশনে থেকে অনলাইনে অনেকে যেটা মনে করে যে না মিশনের অনলাইন থেকে তো পুরো না ওরকম কোনো ব্যাপার না, কেন কি আমাদের ল্যাব দিত সপ্তাহে মোটামুটি 3 থেকে 4 দিন দিত 2 ঘন্টা করে, ঠিক আছে, তাছাড়া ছুটি তো আছেই, তো ছুটিতে বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করাই যায়। আর তার থেকে বড় কথা যে মানে অনলাইনের আসলে এই সব জয়েন্টের যে প্রিপারেশনে সব ওই কোটার যে যারা ভালো ভালো টিচার আছে, মানে তাদের কাছে যেহেতু তাদের ক্লাসগুলো যেহেতু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তো মানে এনারাও ভালো যারা অফলাইনে পড়েন, কিন্তু ওইগুলো দেখার পর হয়তো বা এইগুলো আর কি আমাদের আর কি ঠিক কয়েকজনের স্যুট করতো না। আর অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে ওখানে চয়েসটাও অনেক, তো হ্যাঁ, আর অনলাইন হ্যাঁ যেহেতু একটা টিচারের কাছে না বুঝতে পারলে আরেকটা টিচারের কাছে স্কিপ করে চলে যাওয়ার অপশন আছে, কিন্তু সেটা তো অফলাইনে নেই। তুই যদি বুঝতে নাও পারিস তোকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। তো তুই বলছিস তাহলে অনলাইন এডুকেশন তোর কাছে আশীর্বাদ? হ্যাঁ, অভিশাপ নয়? না অভিশাপ। আচ্ছা, অনলাইনে অভিশাপ কোনগুলো? বাড়িতে যখন ফিরতিস, বলছি বাড়িতে এসেও আমি ক্লাস করতাম, সেক্ষেত্রে বাড়িতে ফিরে কি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো করা হতো?
না ইনস্টাগ্রাম ছিল, মানে ফেসবুক ছিল না। সত্যি করে বল। না ফেসবুক ছিল না, ফেসবুক ছিল না। স্টুডেন্টদের এই একটাই জিনিস যে ফোন ইউজ করলেই মানে অ্যাব ইউজটাই স্টুডেন্টরা বেশি করে, ডিস্ট্রাক্ট চলে আসে, ডিস্ট্রাকশন। না ওটা শুরুর দিকে সবাই, আমি যখন 11-এর শুরুর দিকে ছিলাম হয়েছিল আমারও, দিয়ে তারপর মানে প্রেসারে পড়লে তখন সব মানে 12-এর শুরুতেই মানে বুঝতে পারি যে এবার সামনে একটা বড় অনেক অনেক বড় বড় সব পরীক্ষা আসছে, তো এবার পড়াশোনাটা করতে হবে ভালো করে। তো হ্যাঁ, তো প্রেসার এলে তখন সব ঠিকঠাক আর কি লাইনে চলে আসে। এইচএস হয়ে যাওয়ার পর এখন ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করিস? না ফেসবুক তো নেই, ইনস্টাগ্রামটা আছে ওই বন্ধুদের সাথে কথাবার্তা আর কি। এখন তো মানে বন্ধুদের সাথে দেখা হয় না, সবার তো দূরে দূরে মোটামুটি বাড়ি, তো ওদের ফেসবুক সাথে। ইনস্টাগ্রাম দেখ, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখন স্কিপ করা সত্যি কথা বলতে কোনো জায়গা নেই, যে করতে হবে আমাদের দৈনন্দিন যেভাবে আমরা আপডেট হচ্ছি সেক্ষেত্রে, কিন্তু ইম্পর্টেন্সটা বোঝাটা বোধহয় খুব বেশি জরুরি, তাই না ম্যাম? যে কতটুকু ব্যবহার করব, হ্যাঁ। এইটা খুব জরুরি। আর যদি প্রয়োজন মনে না হয়, যদি মনে হয় যে না এটা আমার ক্ষতি করছে, তাহলে সেটা ইউজ না করাই ভালো। আর টুকটাক তুই বলছিস যে তোর বন্ধুদের সাথে কথা বলার জন্য ইউজ করিস, কিন্তু সেইটাই যদি বন্ধুদের থেকে কথা বলার থেকে বেরিয়ে অনেক কথা বলা বা অনেক রিলস দেখাতে চলে যায়, তাহলে সোহম হয়তো আর সোহম থাকবে না, আমরাও হয়তো আর কখনো সোহমের বাড়িতে আসার সৌভাগ্য পাবো না। তো ম্যাম বলুন, তারপর আরো প্রশ্ন করুন সোহম। আচ্ছা, তো এবার পড়াশোনার বাইরে একটু আসি, যে পড়াশোনা তো রেগুলার করা হতোই, পড়াশোনার পাশাপাশি আর কি কি হবিজ রয়েছে তোমার? হবিস বলতে 11-12-এ তো মানে 12-এ তো সেরকম কোনো সুযোগ মিশনও দেয়নি, আর আমিও পাইনি। তো তার আগে অবধি আমি আঁকতাম, মানে আমাদের স্কুলে একটা এক্সিবিশন প্রদর্শনীতে হয় প্রত্যেক বাৎসরিকে, তো এবার ওখানে আঁকতাম। আর তাছাড়া খেলাধুলা তো রয়েছেই, ফুটবল ক্রিকেট খেলা রয়েছেই। হ্যাঁ, আমি যেটা শুনলাম যে মিশনে তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির উপরও বেশ জোর দেওয়া হতো। হ্যাঁ 10 অবধি সবই করানো হতো, 11-12-এ যেহেতু পড়াশোনার চাপটা চলে আসে, তো ধীরে ধীরে আর কি সবকিছু আর কি কমিয়ে দেওয়া হতো। খেলা কি ক্রিকেট ফুটবলের মধ্যে কোনটা প্রিয়? ফুটবল। ফুটবল। মেসি না রোনাল্ডো? মেসি। মেসি। আরে সবার সাথ মেলা মেসি ফ্যান। আমিও মেসি ফ্যান, যে আমরা অন ক্যামেরা মেসি ফ্যান বলতে পারি, সাহস আছে মেসি ফ্যান। যাই হোক, কলকাতাতে মেসি এসছে দেখতে পাইনি, সেটা অন্য কথা, তবুও আমরা মেসি ফ্যান, ঠিক আছে। তো আর ড্রয়িং কি তোর মানে প্যাশনেট ড্রয়িংটাতে? হ্যাঁ মানে ড্রয়িংটা আঁকা আমি মানে নরেন্দ্রপুরে যাওয়ার আগে থেকেও আমি শিখতাম, নরেন্দ্রপুরে গিয়েও করেছি। আমার এখন সব পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার এখনো শেখার মানে ইচ্ছা আছে, মানে 11-12 2 বছর ওটা করিনি, কিন্তু আমার এখনো করার ইচ্ছা আছে, যদি এখন ফাঁকা সময় পেলে ড্রয়িং করার আমার। মেসি ফ্যানের জন্য আমার সাথে হাত মেলালি, ড্রয়িং এর জন্য ম্যামের সাথে হাত মেলাতে হবে তোকে। ম্যামও খুব ভালো ড্রয়িং করে। তো পড়াশোনার পাশাপাশি এই যে তুই মেসি ফ্যান, তার মানে তুই ফুটবল নিশ্চয়ই দেখতিস। আবার বিশ্বকাপ আসছে মানে এখন তো তুমুল উত্তেজনা, আর্জেন্টিনার খেলাগুলো সব 3:30 থেকে পড়েছে রাত্রেবেলা, ঠিক আছে। তো মোটামুটি তোর এই পড়াশোনার বাইরে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আঁকাতে এত মনোযোগী, ফুটবল খেলতে এত ভালোবাসিস, নিশ্চয়ই খেলিসও দেখিসও, তো এই জিনিসপত্রগুলো করতে গিয়ে কখনো মনে হয়নি যে পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে? না না না, কারণ কি মানে এইসব খেলাধুলো তো মানে পড়াশোনা করছি তো একটা জায়গায় একটা তো সময় মানে একটা জিনিস একঘেয়ে হয়ে যায় না জিনিসটা, তো তারপরে একটু খেলাধুলা না করলে। একঘেয়েমি কাটানোর জন্য খেলাধুলো করবি? হ্যাঁ খেলাধুলা, হ্যাঁ বা ওখানে তো হোস্টেলে আছি মানে তো বন্ধুরা তো আছে, তো যেতে মানে আমাদের আর কি যেটা হোস্টেল ছিল, তো শুধু খেলাধুলা না করলে হোস্টেল থেকে মাঠের মোটামুটি যেতে 10 মিনিট লাগতো, তো আমরা বন্ধুরা মিলে যেতাম, 10 মিনিট গল্প করতে করতে ওখানে গেলাম, একটু ঘুরলাম, দিয়ে আবার চলে এলাম, মানে না খেললেও মোটামুটি ওই করেই আর কি পড়াশোনার যে একঘেয়েমিটা ওটা কেটে যেত। এই সময়ে ধর অ্যাডোলেসেন্স পিরিয়ডে দাঁড়িয়ে যেটা সমস্যা হয় ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে যে যারা বিশেষত অ্যাক্সেস পায়, ধর পড়ার কাছে যাচ্ছে, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে বা স্কুলে কোয়েড স্কুলে পড়ছে, তোদের তো তেমন কিছু ব্যাপার ছিল না। তো এইটা তোদের মেন্টাল, যে এত বন্ধু বান্ধব ছিলিস, মানে মেন্টাল স্ট্রেসটা কেমন ছিল? যে মানে ধর এই খেলাধুলোটাও যেমন একটা মেন্টাল রিলিফ দেয়, অনেকের কাছে মনে হয় যে প্রেম করাটাও মেন্টাল রিলিফ, তো সেক্ষেত্রে তোদের মেন্টাল স্ট্রেস কেমন ছিল? মানে সমস্ত ছাত্রছাত্রীদের কি মোটিভেশন, এই ছাত্রী তো নয়, ছাত্রদের কি মোটিভেশন ছিল? না ছাত্ররা মোটামুটি মানে আমাদের ওখানে আর কি যেগুলো মানে করতো লোকজন, হ্যাঁ কয়েকজন থাকেই ওরকম। তো এবার যেটা হচ্ছে যদি ফ্রাস্ট্রেশন আসেও, মানে আমরা বন্ধুরা মানে এত 8 বছর ধরে একসাথে আছি, মানে কোনো কিছু কোনো চাপ এলেই স্ট্রেস এলেই সবাই মিলে একসাথে বসে কিছু না কিছু একটা সলিউশন করতে, না হলে তো আমাদের হাউস মাস্টার আছে তাদেরকে বলতাম ওরকম, বাড়িতে ফোন টোন করে, বাড়ির লোকেরা তো সবসময় ফোন করলে তো ধরবেই,
ওই করেই আর কি মোটামুটি সব স্ট্রেস। একটা জিনিস আমি ধর সোহম, একেবারে তোকে শেষের দিকে ইন্টারভিউ করছি আমরা, এর আগে অনেক রামকৃষ্ণ মিশনের ছেলেদের সাথে কথা বললাম, একটা জিনিস কমন, যে বন্ধু এখানে সবচেয়ে বেস্ট। যে প্রত্যেকে বলছে যে বন্ধুরা মিলেই আমরা সমস্ত সমাধান, মানে পৃথিবীর অর্ধেক সমাধান বোধহয় বন্ধুরা মিলেই করে ফেলতিস তোরা। তো এইটা তোরা তুই কি বলবি যে আমাদের যে ছাত্রছাত্রী, তুই তো জানিস এসবি বাংলা দেখেছিস? হ্যাঁ, এসবি বাংলা দেখা হয় না, আমি বললাম থার্ড সেমিস্টারের সময় এই কয়েকটা ওই বাংলার ভিডিও দেখেছিস। তোদের রামকৃষ্ণ মিশনের ছেলেরা যারা আছে অনেকেই বললো যে এসবি বাংলা দেখে পড়াশোনা করেছে, এবং তুইও হয়তো জানবি যে ম্যাথের ম্যারাথন ট্যারাথন গুলো অনেকে দেখতো। তো সেই জায়গা থেকে বাংলার যে প্রত্যেকটা ছেলে মেয়ে, তাদেরকে তুই এসওই বাংলার থ্রু দিয়ে, মানে আমাদের এই চ্যানেলের থ্রু দিয়ে কি বলতে চাস, যে বন্ধুত্বকে কিভাবে দেখা উচিত? তোর কাছে বন্ধুত্বের সংজ্ঞা কি? আমার কাছে বন্ধুত্বের সংজ্ঞা মানে তুই যেটা করেছিস, যেটা সেটাই তোর সংজ্ঞা। না, বন্ধুত্ব এমন একটা জিনিস যে যে ওখানে আর কি কোনো বিষয় নিয়ে কোনো চাপ থাকবে না, যে মানে আমি যদি এটা বলি তাহলে ও কি ভাববে, বা ও এটা এরকম আমাকে কেন বললো, এইসব কোনো কিছু ভাবা যাবে না। নির্দ্বিধায় যা মনের যা কথা সব কিছু তুমি বলবে, ও শুনবে, ও বলবে, মজা ঠাট্টা সবই হবে, মানে মন প্রাণ সব খুলে আর কি কথাবার্তা হবে, কোনো চাপাচুপি নেই। হ্যাঁ, এটাকেই বন্ধু বলা হয়, এটাকেই বন্ধু বলা হয়। আর যেটা দেখলাম এদের সবার কথা অনুযায়ী, যে রামকৃষ্ণ মিশনে প্রত্যেকটা বন্ধু একে অপরকে খুব হেল্প করেছে, প্রচন্ড হেল্পফুল। এরা গ্রুপ স্টাডি করেছে, গ্রুপ স্টাডি করা হতো, তাই তো? তো গ্রুপ স্টাডি কতটা হেল্পফুল ছিল? গ্রুপ স্টাডি মানে আমাদের তো মানে স্টাডি আওয়ার্স ছিল ওখানে ডিনারের পর, মানে তার আগে তো ছিলই, তারপর ডিনারের পর আর কি থেকে মোটামুটি বলতো যে এবার তোমরা মানে একসাথে পড়াশোনা করতে পারো, মানে তার আগে অবধি বললে একটা কেওস ফেওস সব বললে যে যার। হ্যাঁ, এবার বলতে রাত হয়েছে, তোমরা এবার যারা যারা ঘুমাবে ঘুমাও, যারা যারা একসাথে পড়বে জয়েন্ট স্টাডি করবে করো। তো ওইরকম আর কি প্রত্যেকদিন রাতেই মোটামুটি আমরা কয়েকজন আর কি, যে মানে যেদিন যেরকম আর কি গ্রুপ হতো, তো ওরা মিলে কোশ্চেন ডিসকাস, বা যে কোনো ইপিআই কেউ ডিসকাস করলো, বা আজকে এটা স্যার পড়িয়েছে বুঝতে পারছি না, অন্য কেউ হয়তো বুঝিয়ে দিল, এরকম রোজই মোটামুটি চলতে থাকতো। হ্যাঁ, তোর সাথে আদ্রিতর বন্ধুত্বের বন্ধনটা কেমন ছিল? আদ্রিতর বন্ধুত্বের বন্ধন আসলে, হ্যাঁ মানে আমি এখানে বরানগরে এসেছি ক্লাস 9-এ, ঠিক আছে, আর আদ্রিতর সাথে ভালোভাবে পরিচয়, মানে ও 5 to 10 পড়েছে, কিন্তু আমাদের দুজনের আর কি হোস্টেল এক ছিল না 10 অব্দি। তো 11-এ আমি আর ও একসাথে হোস্টেলে আসি। তো এবার আর দিয়ে এবার যাতায়াতে, যেহেতু বিশেষ করে মানে গার্জেন মিট হতো আমাদের 15 দিনে একবার করে, তখন তো আমার মা আর ওর মা, হ্যাঁ, তখন যেতে যেতে একসাথে আলাপ হয়, এবং সেখান থেকে দিয়ে তারপর হ্যাঁ। আমার খুব ভালো লেগেছে যে আদ্রিত এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে। ওকে যখন আমরা ইন্টারভিউ করতে গেছি, সেই সময় ও নিজের থেকে ইন্টারভিউ শেষে ম্যামও ছিলেন, যে বলছিলেন, ও বলল যে স্যার আমি তো ফার্স্ট হয়েছি, যার জন্য লাইট ক্যামেরা অ্যাকশন আমার উপরেই বেশি হচ্ছে, কিন্তু সোহম বেজ বলে একটি ছেলে আমার কাছেই থাকে, আপনি অবশ্যই যদি সম্ভব হয় ওরও একটা ইন্টারভিউ বা একটা পডকাস্ট নেবেন এবং এসওই বাংলা চ্যানেলের জন্য সেটা ছাড়বেন। তো আমার খুব ভালো লাগলো যে বন্ধুত্ব তো এরকমই হওয়া উচিত, যে একজন এগিয়ে গেলে অন্যজনকে পিছনে ফেলে আসা নয়, হাত ধরে নিয়ে চলা। এইটাই খুব ভালো লাগলো, এবং তোদের এই রামকৃষ্ণ মিশনে বোধহয় এই কালচারটা খুব ভালো। আচ্ছা সোহম, আমরা সবসময় জানি যে একটা 100টা বন্ধু একটা বইয়ের সমান, এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, কিন্তু একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। তো সেটা তো অবশ্যই তোদের ক্ষেত্রে প্রযোজ্য খুব ভালোভাবে রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে। আচ্ছা, রামকৃষ্ণ মিশনে এই যে রুলস রেগুলেশন রেস্ট্রিকশন, কখনো মনে হয়েছে যে এগুলো থেকে পালিয়ে গেলে ভালো হয়, এই বাঁধা ধরা লাইফ আমার ভালো লাগছে না? হ্যাঁ, এরকম আমাদের মিশনের প্রত্যেক ছেলেরই আমি তো বলবো মনে হয়েছে, একবার না একবার তো মনেই হয়েছে, মানে সেটা 5-এ প্রথমবার এসেই হোক, বা এই 12-এর শেষের দিকে, মানে যখন দেখছে যে এত চার্জবাস থেকে পরীক্ষার প্রেশার, এত কিছু, তার উপর আবার এই রুল মেনে সকালে ওঠা, তো প্রেয়ার করা, এসব সবই একবার না একবার কারণ না কারণ হয়েছে। তো দিয়ে আবার সবাই মিলে আবার একসাথে বুঝিয়ে, আবার হেডমাস্টার মহারাজও অনেকবার এসে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে সব আর কি আবার ঠিকঠাক করেছে। মানে মহারাজ প্রচন্ড সাপোর্টিভ ছিল ব্যাপারটাতে। হ্যাঁ,
আচ্ছা সোহম, তোরাই তো বোধহয় ম্যাম এরাই ফার্স্ট বার সেমিস্টার হ্যাঁ এরাই প্রথম সেমিস্টার সিস্টেমে তো এই যে সেমিস্টার সিস্টেম বিষয়টা অ্যাডপ্ট করা এবং সেমিস্টার 3-তে কেমন রেজাল্ট এসেছিল, মানে সেমিস্টার 3-তে বোধহয় একটা র্যাঙ্ক কার্ড বেরিয়েছিল, সেখানে তোর রেজাল্ট না, কেমন একটা ছিল? merit list বেরিয়েছিল। র্যাঙ্কে ছিলিস? না না, সেখানে র্যাঙ্ক ছিল। তো তারপর সেমিস্টার 4-এ গিয়ে আলটিমেট তুই র্যাঙ্কে আসলি। এই টোটাল জার্নিটা সেমিস্টার সিস্টেমে, যে সেমিস্টার 3-তে এমসিকিউ বেস, সেমিস্টার 4-এ ডেসক্রিপটিভ বেস, কিভাবে পড়াশোনা করেছিস, কিভাবে কনসিস্টেন্সি মেনটেন করেছিস, কি স্ট্র্যাটেজি অবলম্বন করেছিস, পুরোটা ডিটেলসে একটু বল। আচ্ছা, তো থার্ড সেমিস্টারের রেজাল্ট যখন বেরোয় তখন তো র্যাঙ্কে আসতে পারিনি আমি। তো তারপরে আর কি, যেহেতু তারপরেই আর কি পুজো চলে আসে, পুজোর পর 2 মাস তারপরে ছিল হচ্ছে জয়েন্ট আমাদের সেশন 1, ঠিক আছে। তো এবার ওইখানে তখন আমি ভেবেছিলাম যে যে আর আমাদের ছেড়েছিল হচ্ছে ডিসেম্বরের বোধহয় 12 না 13 তারিখের সময়, তার আগে একটা পরীক্ষা নিয়েছিল। আচ্ছা, তখনই আমাদের মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মানে প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাস শেষ করিয়ে। আচ্ছা সেমিস্টার 3-এর আগে কি সেমিস্টার 4-এর সিলেবাস ধরেছিলিস? না, না না না, সেমিস্টার 3-এর পরেই ধরেছিস। হ্যাঁ মানে আমাদের ওই ছুটি, ডিসেম্বরে ছুটির আগে আমাদের আগের বোধহয় পরীক্ষা নিয়েছিল। তো তখন তার 15 দিন আগে থেকে আর কি আমি সেমিস্টার মানে 4-এর পড়া আমি শুরু করেছি। আচ্ছা, তো তখন থেকেই বাংলা ইংরেজি, তখনই বাংলা ইংরেজি আর স্ট্যাটটা যতটা পেরেছিলাম এগিয়ে রেখেছিলাম। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো চলছেই মানে পাশাপাশি, তো ওটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। শুধু ওই কয়েকটা লেখা, যেহেতু পুরোপুরি লিখতে হবে, ওই কয়েকটা জায়গায় স্যারদের কাছ থেকে দেখে নিয়েছিলাম। তো মানে তার ওটাই। আগে পর্যন্ত তুই কম্পিটিটিভের জন্য হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আর সেমিস্টার 3-তে যে এমসিকিউ ফরম্যাট প্রথমবার পরীক্ষা দিলি, সেক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি নিয়েছিলি? ম্যাথের ক্ষেত্রে বিশেষত 40টা এমসিকিউ করা ওই হ্যাঁ, টাইমের মধ্যে, সেক্ষেত্রে কিভাবে করেছিস? হ্যাঁ, বিশেষ করে ম্যাথে আর ফিজিক্স কেমিস্ট্রিটা তো তাও ঠিক আছে, মানে ফিজিক্স আর ম্যাথের ওই 40টা এমসিকিউ করাটা মানে খুবই, তার Physics-এ আগে 35টা ছিল। হ্যাঁ ফিজিক্স 35টা, ম্যাথে 40টা। ম্যাথে যেহেতু 40টা খুবই আমাদের স্যারেরা আর কি অনেক 2-3 বার পরীক্ষা নিয়েছিল আর কি, বিশেষ করে। আর ওইখানে নাম্বারগুলো, Mock test-ও খুব গুরুত্বপূর্ণ। মক টেস্ট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আর খুব তাড়াতাড়ি সলভ করতে হবে, মানে ওটা প্র্যাকটিসের দ্বারাই হবে। আচ্ছা মক টেস্টের সময় তো এমন অনেক রকম প্রবলেম আসতো, এবার তোমাদের কাছে তো নেটওয়ার্ক একেবারে অ্যাভেলেবেল ছিল না সব সময়, না তো যে প্রবলেমগুলো আসতো সেগুলো কিভাবে সলভ করতো? প্রবলেম, আমাদের তো ওখানে অনেক ছেলে, তো সবাই মানে দিতাম এক এক করে, মানে হ্যাঁ এ না পারলে ও পারবে, ও না পারলে ও পারবে, কেউই যখন না পারে তখন তো স্যাররা আসেনি। মক টেস্টে পেপার অ্যানালাইসিস করতো স্যারেরা? হ্যাঁ স্যাররাই, মানে আমরা পরীক্ষা দিয়ে দিতাম, স্যাররা চেক করে নাম্বার বলতো, দিয়ে হ্যাঁ সলিউশনে আমাদের একটা দিয়ে দিত, তো ওটাই আমরা দেখতাম। তো তোমার এই যে পড়াশোনার জার্নি, হ্যাঁ। এটাতে তো তোমার স্কুলের অবদান আছেই, তার সাথে সাথে বাড়ির কতটা অবদান রয়েছে? না, বাড়ির তো বাবা মা তো বরাবরই সবসময় help হ্যাঁ করেছে। সবসময় হেল্প করে এসছে 5 থেকে। তো আমাদের এরপরে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই প্রশ্ন বিচিত্রের অবদান কতটা? অনস্বীকার্য কি? হ্যাঁ, না আমি প্রশ্ন বিচিত্রার আমি তো করিনি অতটা, সত্যি বলতে। আমি ওই সরকারের সত্যি বলতে সরকারের মডেল কোশ্চেন পেপারে সবকটা কোশ্চেন মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টেরই করে গেছিলাম ভালো করে। তো তাহলে তোর ক্ষেত্রে প্রশ্ন বিচিত্রের অবদান অনস্বীকার্য নয়, আমরা একটা র্যাঙ্কার পেলাম যার ক্ষেত্রে প্রশ্ন বিচিত্রের অবদান কিন্তু অনস্বীকার্য নয়। ম্যাম এবার কন্টিনিউ। এবার বলছিলাম যে স্টুডেন্ট লাইফে আমাদের এমন কিছু আইডল থাকে যে অমুক টিচারকে আমাদের খুব ভালো লাগে বা কাউকে, তো সেরকম কোনো আইডল রয়েছে? হ্যাঁ আছে, আমাদের মিশনেই একজন কেমিস্ট্রি পড়ান, তার নাম হচ্ছে নিরুপম চ্যাটার্জি। আপনি বাকি ছেলেদের কাছে হয়তো নাম শুনে থাকবেন, কাউকে জিজ্ঞেস করা ও হয়নি। আচ্ছা এটাও হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে। না বাকিদের জিজ্ঞাসা করলে বলতো নিরুপম চ্যাটার্জি খুবই ভালো টিচার, উনি জয়েন্টের জন্য পড়ান আমাদের কাছে। আমাদের তো স্কুলে তো ক্লাস নিতেনি সেমিস্টারের জন্য, তাছাড়া পাশাপাশি আমাদের অফ টাইম মানে স্টাডি পিরিয়ড বা সকালের যে টাইমটা বা সন্ধ্যের যে টাইমটা, ওই টাইমে আমাদের জয়েন্টের ক্লাসও নিতে আসছেন। মানে উনি খুবই ভালো টিচার, মানে ওনাকে দেখে ওনার কাছ থেকে অনেক কিছুই আর কি আমরা শিখতে পেরেছি। মানে উনি কি রেসিডেন্সিয়াল ছিলেন না বাইরে থেকে? না না, উনি বাইরে থেকেই পড়াতেন। আচ্ছা, ম্যাম তো জিজ্ঞেস করলো টিচার তোর কাছে কে আইডল, আমি জিজ্ঞেস করছি জীবনে কে আইডল? জীবনে কে আইডল? এই লোকটা কি? স্বামী বিবেকানন্দ তো অবশ্যই, মানে ওনারই তো অবদান মানে ওখানেই তো অবশ্যই। আছি আমি 8 বছর ধরে, তো তো ভালো তো অবশ্যই। মানে আইডল আমি ওরকম কাউকে মোটো ধরি না, মানে সবার কাছ থেকেই যেগুলো আর কি ভালো ভালো জিনিস লাগে সেইগুলোই আর কি গ্রহণ করার সবসময় চেষ্টা করি। সোহম কি হতে চায়, কোন দিকে যেতে চায়?
আমি তো আপাতত জয়েন্ট যেহেতু দিয়েছি, তো আমার আপাতত ইঞ্জিনিয়ারিং লাইনের দিকেই যাওয়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার পর কি হতে চায়? অনেকে তো দেখলাম যে তোদের বন্ধুরা বলছে ইঞ্জিনিয়ারিং করে স্টার্ট আপ করবো, অনেকে বলছে ইঞ্জিনিয়ারিং করে সিভিল সার্ভিস দেবো। তুই কি করবি ইঞ্জিনিয়ারিং? না আমি এখনো আর কি, না আমি এখনো অতদূর ভাবিনি আর কি। যাই তারপর হ্যাঁ মানে তখন যেটা ভালো লাগবে, মানে এখন যেমন আমার ইঞ্জিনিয়ারিং, তখন ইঞ্জিনিয়ারিং করার সময় যেটা যেদিকে আর কি মন যায় সেদিকে চলে যাবে। সোহম কি খুব সিরিয়াস ছাত্র নাকি না 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 একদমই না, নরমালি পড়াশোনা? হ্যাঁ নরমালি, হ্যাঁ কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ আর পড়াশোনাটাকে কখনো খুব সিরিয়াসলি দেখেছিস? হ্যাঁ, পরীক্ষার কয়েকদিন আগে থেকে। পরীক্ষা করে দিলে পড়াশোনাটা ভয় না ভালোবাসা? মাঝে মাঝে র্যাপিড ফায়ার চলছে একটা এখন। ও আচ্ছা, তো মাঝে 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 মানে ভয় ভালোবাসার মধ্যে কেউ নয়। হ্যাঁ। না ভালোবাসা বিশেষ করে গল্পের বইগুলো, মানে ওইগুলো থেকে যে আর কি যেই জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তো ভালোবাসি। আর বাকি পড়াশোনার আর কি শুরুর দিকে তো সবারই ভালো লাগে, দিয়ে মানে পরীক্ষা যখন আসে তখন তো একটা ভয় তো চলেই আসে যে সব পড়েছি কিন্তু তাও পারবো কি না, তাও সব পড়ে নিলাম কিছু বাদ চলে গেল, এই সব ভয় তো থাকে। আচ্ছা, তারপর স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সকালে উঠে গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা অতি উত্তম, এরকম কিছু একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, তো সোহমকে যদি গীতা পাঠ নয়, সকালে উঠে ঘুম থেকে ওঠার পর সোহমের কাছে যদি বই দেওয়া হয় এক হাতে আর এক হাতে ফুটবল দেওয়া হয়, সোহম কোনটাকে নেবে? না আমি তো এখন তো ফুটবল খেলতেই চলে যাবো। এখন ফুটবল খেলতে? হ্যাঁ যেহেতু সামনে পরীক্ষার কিছু আগে হলে তখন পরীক্ষা, হ্যাঁ তখন তো বই ধরতে হতো। ম্যাম বলুন, ম্যাম কিছু ভাবছিল হ্যাঁ, একটা আমি বলবে একটা বলে। র্যাপিড ফায়ারকে জিজ্ঞেস করছিলাম যে নোট ভিত্তিক পড়াশোনা না টেক্সট বই? টেক্সট বই। টেক্সট বই কেন মনে হয় এটা? কারণ কি আমি আর কি নোট অত ভালো বানাতে পারি না, মানে আমার যা পড়েছি মোটামুটি টেক্সট বই থেকেই। আর মানে পরীক্ষার সময় অনেক স্টুডেন্টরা আছে না যে টিচার যে নোট করাবেন সেই নোট অনুযায়ী পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ, এবার তোমার কোনটা মনে হয় যে টিচারের দেওয়া নোটস পড়ে পরীক্ষা দেওয়া বেটার নাকি টেক্সট বই পড়ে নিজের ভাষায় উত্তর দেওয়াটা বেটার? আচ্ছা তো এই দিক দিয়ে তো আমি বলবো না, বিশেষ করে যেহেতু বাংলার মতো সাবজেক্ট, যে মানে যেগুলো আর কি মানে যে ভাষাগুলো আমার আর কি নিজে থেকে হয় সেগুলো অবশ্যই নিজে লেখো, আর যেগুলো হয় না সেগুলো তো টিচারের নোটসই তখন দেখতে হবে। আচ্ছা আচ্ছা। গ্রুপ স্টাডি না সেলফ লার্নিং? আমার গ্রুপটা কঠিন মাস্টারের মতো প্রশ্ন করছি না তো আমরা? না না না, গ্রুপ স্টাডি। হ্যাঁ এই তো তোর কথাবার্তা এতক্ষণ শুনেই বোঝা হ্যাঁ। গেছে প্রশ্নটাই অহেতুক। সোম, মোটামুটি তোর র্যাপিড ফায়ার রাউন্ডে আরো তো অনেক কিছুই প্রশ্ন আছে। তোকে যদি বলা হয় যে অনলাইন না অফলাইন, দুটোর মধ্যে কোনো একটাকে চুজ করতে, কোনটা চুজ করবি? কি অনলাইন মানে লার্নিং? হ্যাঁ, আমি অনলাইনই করবো, আমি অনলাইনে পড়েছি তো অনলাইনে। আচ্ছা। সোহমের কাছে বাড়ি বেশি প্রিয় না হোস্টেল? আমার কাছে সত্যি বলতে যেখানে বন্ধুরা আছে সেটাই আমার কাছে সব থেকে মানে বাড়ি। লাইফে বন্ধুর অবদান হ্যাঁ, অনস্বীকার্য। না বাড়ি অবশ্যই, বাবা মা তো অবশ্যই থাকবে সবসময়, কিন্তু বন্ধুরা যেহেতু আমি আর সবসময় মানে ওদের সাথেই আছি, তো আমার কাছে ওটাই। হোস্টেল লাইফে তুই ধর একটা দীর্ঘ সময় পড়েছিস, তোর কি মনে হয়েছে কোন কোন ডিফিকাল্টিস হোস্টেল লাইফে আছে যেগুলো বাড়িতে থাকলে হয়তো স্মুথ হতো? হ্যাঁ সেগুলো যেমন সব থেকে যেটা আমার মানে হোস্টেল লাইফ তখন খারাপ লাগবে যখন হচ্ছে শরীর খারাপ হবে, মানে বাকি সব বন্ধুরা যখন ঠিকঠাক সবাই মানে তো বিছানায় শুয়ে, তো যখন আমি দেখবো যে আমার সব বন্ধুরা যাচ্ছে মাঠে খেলতে যাচ্ছে বা একসাথে সব হই হই করে, হ্যাঁ না তো আমি চুপচাপ বিছানায় আমার জ্বর হয়েছে বা অন্য কোনো শরীর খারাপ হয়েছে, আমি কিছু করতে পারছি না, তখন মনে হয় যে হ্যাঁ মা কাছে থাকলে হয়তো ভালো হতো। তো এরকম অসুস্থ হওয়ার পর মায়ের যে যত্নটা, হ্যাঁ, সেটা কি হোস্টেলে? না না সেটা পাওয়া যাবে না। মায়ের যত্নটা আর পৃথিবীর কোথায় পাবি? সেটাই তো। আর আর কোথায় কোথায় মন খারাপ হতো? আর কোথায় আর 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 রেজাল্ট বেরোলে, যখন বন্ধুর আমাদের ভালো রেজাল্ট হয়ে যাবে তখন না তখন ভালো, অবশ্যই খুব ভালো, কিন্তু যখন দেখছি যে আমার কিছুই হলো না কিন্তু বন্ধুর হয়ে গেল, আমি আমার সাথেই তো ছিল, তাহলে এত ভালো কি করে হয়ে গেল? এটা বললি বলে আমার মনে পড়লো 3 ইডিয়টস এর একটা ডায়লগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, फ्रेंड फास्ट होने से ज्यादा दुख, না লাস্ট होने से ज्यादा दुख फास्ट होने से। তো 3 ইডিয়টস এর কথা বললাম বলে বলার যে চতুর না র্যাঞ্চো? র্যাঞ্চো। র্যাঞ্চো, আচ্ছা। ম্যাথ না ফিজিক্স? ম্যাথ। আরে বাস, ম্যাথ নিয়ে তাহলে পড়ছিস না কেন, ইঞ্জিনিয়ারিং কেন করছিস? না ম্যাথ নিয়ে পড়ছি না, মানে ম্যাথ আমার অতটাও আর কি লাগে না, আমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে আমার যদি চুজ করি আমি কেমিস্ট্রি করবো, কেমিস্ট্রি। কিন্তু ফিজিক্সটা আমার ম্যাথের মধ্যে অতটা আর কি ভালো লাগে না।
আমি আর অতটা আর কি ইয়ে করতে পারি না মানে। তো কেমিস্ট্রি অর্গানিক না ইনঅর্গানিক না ফিজিক্যাল? না, সব থেকে মিস্ট্রি তো ওই ইনঅর্গ্যানিকই, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আচ্ছা, সবচেয়ে মিস্ট্রি এটা ইনঅর্গানিক, আর সবচেয়ে মিষ্টি কে? অর্গ্যানিক। অর্গানিক। স্কুল না প্রাইভেট কোচিং, কোনটা বেশি ভালো লাগে? স্কুলেই তো আছি আমি। সকালে কোচিং হয় বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের তো স্কুলের আন্ডারেই পড়ে। আমরা সকালেও স্কুলে যাই, দিয়ে আসি, আবার রাতে আবার ক্লাসের জন্য আবার স্কুলেই আসতে হয়, তো সবকিছু আমাদের স্কুলেই মোটামুটি। একেবারে। সোহম, অনেক দীর্ঘ আলাপচারিতা আমরা করলাম, খুব ভালো লাগলো। এবং আমার মনে হয় যে আমরা হাসির ছলে যে কথাগুলো নিয়ে কথা বললাম সেগুলো ওদের জন্য, মানে ক্যামেরার ওপারে যারা আছে তাদের জন্য, জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আসলে সোহম, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে জীবনের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে, এটা বোধহয় ম্যামও অ্যাপ্রিসিয়েট করবেন, যে সেই বিষয়গুলো আমরা যদি খুব হাসি মজার ছলেই করতে থাকি তাহলে বোধহয় জীবনটাও এগিয়ে যায় এবং আমরাও উতরে যাই, আর ব্যাপারটা খুব এনজয়িং হয়। কিন্তু আমরা জীবনে যদি খুব মানে কোনো কিছুকে সিরিয়াসলি নিই, খুব সেটার জন্য আমরা হোপলেস হই, ভয় পাই যে না হলে কি হবে, তাহলে বোধহয় ব্যাপারটা পুরোটাই ঘেঁটে যায়। তো আশা করি এই হাসি মজার ছলে যে আলোচনাটা আমরা আজকে রাখলাম সেটা বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যারা তোমরা দেখলে তাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোহম দাদা যেভাবে তার নিজের পথ রচনা করেছে, যেভাবে সে একেবারে তার অপ্রাপ্তিকে প্রাপ্তিতে পরিণত করেছে, আশা করছি তোমরাও বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যদি চাও, সঠিক ডেডিকেশন দেখাও, সঠিক পথে চলো, রুলস রেগুলেশন, সোহম যেটা বলছিল বারবার করে, জীবনের রুটিন এটাকে মেনটেন করো, কনসিস্টেন্সিটাকে মেনটেন করো। প্রতিদিন একই রকম ভাবে একই কাজ করা কারুর ভালো লাগে না পৃথিবীতে, এটা সোহমেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না, ম্যাডামেরও বোধহয় ভালো লাগে না। কিন্তু তারপরও পৃথিবীতে তারাই সফল যারা এটা করে চলে। আমরা কথা বলছিলাম মেসিকে নিয়ে বা রোনাল্ডোকে নিয়ে, বা জীবনে যারা যারা বড় হয়েছে, তোমরা বিরাট কোহলিকে যদি দেখো, প্রতিদিন একই রুটিন, একঘেয়েমি রুটিন, একই খাওয়া, একই প্র্যাকটিস, একই রকম, কিন্তু তারপরও তারা এটা করে চলে। এই কারণেই করে চলে যে এটা করলেই সফল হওয়া যায়। আমার মনে হয় এটা ছাড়া আর কোনো ম্যাজিক স্ট্র্যাটেজি নেই, আর কোনো রকম কোনো বিকল্প নেই। সোহমও সেই সেম স্ট্র্যাটেজিতে এখানে এসছে। এই যে সোহমের হাত ছুঁয়ে দেখে নিলাম যে সোহম মঙ্গল গ্রহ থেকে আসেনি, ওই পৃথিবীর মানুষ। এই পৃথিবীতে আর 5টা বাচ্চার মতো জন্মেছে, বড় হয়েছে, এবং এই পৃথিবীতেই ও পড়াশুনো করেছে। একেবারে রামকৃষ্ণ মিশনে একটা স্কুলে, ওর হোস্টেলে বেড়ে ওঠা, এবং একটা রুলস রেগুলেশন ডিসিপ্লিনের মধ্যে থাকা, এবং যার ফলে আজকে তার ফল ও পাচ্ছে। তো প্রতিটি ছাত্রছাত্রী, তোমরা রামকৃষ্ণ মিশনে থাকো, আলামিন মিশনে থাকো, বাড়িতে থাকো, যেখানেই থাকো, যে কোনো মিশন, যে কোনো জায়গাতে থাকো, তোমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, রুটিনটাকে জীবনে মানতে পারো, প্রায়োরিটি দিতে পারো, মান্যতা দিতে পারো, তাহলে আমার মনে হয় তোমরা সকলেই সফল হতে পারো। তাই তো সোহম? সোহম, একটা লাস্ট মেসেজ দিয়ে দিক সমস্ত স্টুডেন্টদের জন্য, যে আগামীতে যারা এইচএস দেবে, তো তাদেরকে তুমি কি অ্যাডভাইস দিতে চাও? না, উচ্চ মাধ্যমিকের জন্য মানে 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 অত সিরিয়াসলি মানে একেবারে আমাকে এই যে র্যাঙ্ক করার ওইসব ভেবে পড়ার কোনো দরকার নেই আর কি। নিজের ইচ্ছা মতো মনে যতটুকু আর কি পড়ার ইচ্ছে সেরকম আর কি পড়ে যাও। আর উচ্চ মাধ্যমিকটাই শেষ নয়, অনেক কিছু বাকি আছে। যদি র্যাঙ্ক ফ্যাঙ্ক এসব নেওয়া যদি নাও হয় তো কিছু হবে না, ভালো রেজাল্ট হলেই মোটামুটি সব ঠিকঠাক। আর কোনো কিছুকেই অত কমপ্লিকেটেড করতে হবে না, মানে একদম সোজা সাপটা ভাবে ভাবতে হবে, নয় হবে না হলে হবে না, আর কিছু এদিক ওদিক বেশি যাওয়ার তো কোনো দরকার নেই। একদম ক্যাজুয়াল, যে যা হবে দেখা যাবে একদম। আর ও এটাই বলতে চাইলো যে র্যাঙ্কের চিন্তা না করলেই র্যাঙ্ক হবে, চিন্তা করলে র্যাঙ্কের চিন্তা করে পড়াশোনা করলে কিন্তু র্যাঙ্ক হবে না। তো আমিও প্রত্যেকটা স্টুডেন্টকে এটাই বলবো যে র্যাঙ্কের পেছনে না ছুটে নিজেকে বিট করো, মানে অন্য কাউকে বিট করার দরকার নেই। আজকে আমি এতটা পেরেছি, আমি এরপরে চেষ্টা করব নিজেকে বিট করার, মানে আগের থেকে কিছুটা বেটার করার। এইভাবে নিজেকে একদিন একদিন বিট করতে 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 একদিন সবাইকে ছাপিয়ে তুমি একদম সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। নিজের কাছে জয়ী মানে তো সেই আসলে জয়ী। বাকি সারা পৃথিবীর সাথে কম্পিটিশন তো আসলে অমূল্য, মানে এর কোনো ভিত্তি নেই। নিজের সাথে নিজেকে বারবার হারানো, এটাই মজা।
তো ঠিক আছে সোহম, আগামীর জন্য অনেক অনেক শুভকামনা আমাদের তরফ থেকে, এসওই বাংলা পরিবারের তরফ থেকে। অনেকটা দূর এগিয়ে চল, এক্স্যাক্টলি যেভাবে তুই মেন্টালিটি ধরে রেখে কাজ করছিস, পড়াশুনো করছিস, সেটাই করে চল। আই থিঙ্ক তুই অনেক দূর যাবি, ঠিক আছে? ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি, এখানেই থেমো না। চলো, থ্যাংক ইউ সোহম। একবার আমাদের ছাত্রছাত্রীদের জন্য, তোর ভাই বোনদের জন্য বল, বাংলা পড়বে, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা শিখবে, বাংলা জিতবে। বাংলা জিতবে। একেবারে জয় হিন্দ। চলো। জয় হিন্দ। নমস্কার, আমি সোমা বেজ, আমার ছেলে সোহম বেজ। ও হচ্ছে এতে উচ্চ মাধ্যমিক 2026-এ নবম স্থান অধিকার করেছে। আর ও ক্লাস 5 থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়েছে। আর কি ছেলে খুবই দুরন্ত ছিল। প্রথমে মহারাজরা ভালোভাবে খুব ধরে বেঁধে হাউস মাস্টাররা পড়াশোনা করিয়েছে। সব থেকে আমি একজনের কথা বলবো, গোবিন্দদা, ক্লাস 10-এর হাউস মাস্টার, খুবই সাহায্য করেছে। ছেলের শরীর খারাপ হয়েছে, তার মাথায় জলপট্টিও দিয়েছে, তাকে ফল কেটেও খাইয়েছে, আবার না বলে খেলতে গেছে, মেরেওছে, সেটা আমাকে বলেওছে। সেটা কোনো অভিমানের বিষয় না, কোনো রাগও নয়, কিন্তু গোবিন্দদা খুবই সাহায্য করেছিল। আর ক্লাস 11-এ উঠে হাউস মাস্টাররা খুবই করেছে, ক্লাস 12-এও তাই। সমরেশ ধারা বলে একজন আছেন হাউস মাস্টার, অতিরিক্ত ভালো, মানে প্রত্যেকটা ছেলের নাম ধরে ধরে উনি হচ্ছেন দেখতেন। আর ছেলে পড়াশোনা করেছে, 11টা একটু ফাঁকি মেরেছে, বরাবরই একটু মানে ওই খেলাধুলায় নিয়ে ব্যস্ত, আঁকা, তবলা বাজানো এইসব নিয়ে পড়াশোনা করতো, কিন্তু সেই খুব মন দিয়ে পড়াশোনা এই ক্লাস 12-এ উঠে কয়েকটা মাস পড়েছে। আর ওর বন্ধু আছে যে প্রথম স্থান অধিকার করেছে, আদৃত পাল, তার থেকেও ও খুব হেল্প পেয়েছে। এইসব মিলিয়ে মিশিয়ে একটা মিশনের, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটা ডিসিপ্লিন, মহারাজ, হাউস মাস্টার সবার চেষ্টার ফলস্বরূপ এই রেজাল্টই হয়েছে। এর জন্য কি বলবো, ভগবানের তো আশীর্বাদ রয়েছে, সবার কাছে আমরা খুব কৃতজ্ঞ বলতে পারেন, বিশেষ করে মিশনের সব হাউস মাস্টার, মহারাজ, সবার কাছে নমস্কার।